ম্যাম, পোস্টপার্টাম ডিপ্রেশন আসলে কি? যখন একজন মা তার বাচ্চাকে ডেলিভারি হওয়ার পর তার কোনো কিছুই ভালো লাগছে না, বেবিকে টেক কেয়ার করতে ইচ্ছে করছে না, কখনো কখনো সুইসাইডাল থট এবং কখনো কখনো বাচ্চাকে মেরে ফেলতেও ইচ্ছে করছে, এই জায়গাটাই হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। ম্যাম, পোস্টপার্টাম ব্লুজ এবং পোস্টপার্টাম ডিপ্রেশন এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? পোস্টপার্টাম ব্লুজ যেটা আমরা বলবো সেটা কিন্তু মোটামুটি 60-70% কেসেসে দেখতে পাওয়া যায়, কিন্তু যখন দেখছি 2 সপ্তাহ কেটে যাচ্ছে, বাচ্চাকে একদম টেক কেয়ার করতে ইচ্ছে করছে না, বাচ্চার উপর যত সব রাগ হচ্ছে, নিজের ওপর রাগ হচ্ছে, সুইসাইডাল টেন্ডেন্সিস হচ্ছে, তো সেটা কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন। ফ্যামিলি মেম্বার স্পেশালি হাজবেন্ড কতটা হেল্প করতে পারে একজন মাকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য? বাচ্চার বাবাকে কিন্তু সাপোর্টিভ হতে হবে। ম্যাম, আপনিও একজন ওয়ার্কিং ওম্যান এবং সদ্য আপনিও মা হয়েছেন, আপনার এই ফেজটা কেমন ছিল বা আপনার যদি এক্সপিরিয়েন্স একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। এর জন্য আমার পরিবার আমাকে অনেকটা সাপোর্ট করেছে, আমার হাজবেন্ড তো অবশ্যই সাপোর্ট করেছেন, এবং আমি কিন্তু উইদিন 2 মান্থ আমি কিন্তু আমার চেম্বার শুরু করে দিয়েছিলাম, প্রাইভেট প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছিলাম। আপনি নিশ্চয়ই এরকমও কিছু মায়েদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন যারা পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি যদি একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, একদমই। আমার কাছে রিসেন্টলি একটি কেস এসছে যে, এবং দেখা যায় প্রথমে তিনি এতটাই রেগে যাচ্ছেন যে বাচ্চাকে খাওয়াচ্ছেন না, মনে বলছেন যে ও এসছে বলি আমার সব কাজে বাধা হচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না, আমার বিরক্ত লাগছে, আমার ভালো লাগছে না, আমার ঘর গোছাতে ভালো লাগছে না, আমার চুল আঁচড়াতে ভালো লাগছে না, আমার হাজবেন্ডের সাথে কথা বলতে ভালো লাগছে না, কাউকে সহ্য হচ্ছে না। এটাই কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনের একটি সিমটম হয়। ম্যাম, আপনিও একজন ওয়ার্কিং ওম্যান এবং সদ্য আপনিও মা হয়েছেন, আপনার এই ফেজটা কেমন ছিল বা আপনার যদি এক্সপিরিয়েন্স একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। তার পরিবর্তে আমি একটা প্রাণকে পৃথিবীতে এনেছি, যে একদমই শুধু তাই। আমাকে ভরসা করে পৃথিবীতে এসছে, যার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। বর্তমানে যারা প্রেগন্যান্সি পিরিয়ড কাটিয়ে উঠেছেন বা সদ্য মা হয়েছেন, তাদের মধ্যে খুব কমন একটি সমস্যা হলো পোস্টপার্টাম ডিপ্রেশন। পোস্টপার্টাম অর্থাৎ প্রেগন্যান্সির ঠিক পরবর্তী অবস্থায় এই সময় মারা বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যান। কেউ হয়তো এই সমস্যাগুলোকে নিয়ে ভাবেন, আবার কেউ হয়তো ভাবেন না। আজকের আমাদের এই পডকাস্টটা ঠিক সেই বিষয়টার উপরই আলোকপাত করার জন্য। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে। নমস্কার, আমি দিশা, আমার সাথে রয়েছেন বিখ্যাত ফ্যামিলি থেরাপিস্ট এবং সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত। আমার প্রথম প্রশ্ন ম্যামের কাছে, ম্যাম, পোস্টপার্টাম ডিপ্রেশন আসলে কি? পোস্টপার্টাম ডিপ্রেশন যখন একজন মা তার বাচ্চাকে ডেলিভারি হওয়ার পর তার পরবর্তী তার যে একটা মন খারাপ, তার মুডের যে চেঞ্জেস, তার কিছু ডিপ্রেশনের সিমটম দেখতে পাওয়া যায়, তার কোনো কিছুই ভালো লাগছে না, বেবিকে টেক কেয়ার করতে ইচ্ছে করছে না, কখনো কখনো সুইসাইডাল থট এবং কখনো কখনো বাচ্চাকে মেরে ফেলতেও ইচ্ছে করছে, এই জায়গাটাই হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। শুধু ডিপ্রেশনটা আমি একটা মডারেট জায়গা বলছি, কিছু কিছু জায়গা হয় যেটা এর থেকে কম ইন্টেন্সিটিতে হয়, কিছু কিছু জায়গা হয় যেটা এর চেয়ে বেশি ইন্টেন্সিটিতে হয়, সেগুলো আমরা আলোচনা করব। কোন ক্ষেত্রে এই ডিপ্রেশন হওয়ার চান্সেস অনেক বেশি? কোন মায়েদের এই ফেজটা আসার সম্ভাবনা প্রবণতা থাকে? হ্যাঁ, এখানে চান্সেস তাদেরই বেশি যাদের কোনো সাইকিয়াট্রিক হিস্ট্রি রয়েছে, পাস্ট কোনো হিস্ট্রি রয়েছে, অর্থাৎ এর আগে এদের কোনো সাইকিয়াট্রিক ইস্যু ছিল, বা তাদের পরিবারে কারোর কোনো মানসিক রোগ আছে বা ছিল। তৃতীয়ত, যদি বাচ্চা খুব আনপ্ল্যান ওয়েতে আসে বা আনওয়ান্টেড বাচ্চা হয় আর কি, বা বাচ্চার জন্মানোর পরেই যদি বাচ্চার কোনো শারীরিক কোনো সমস্যা থাকে, বা সেখান থেকে বাচ্চাকে খুব অসুস্থ, বাচ্চার মা হয়তো আলাদা রয়েছে, বা বাচ্চা অনেকদিন হসপিটালাইজ রয়েছে ডেলিভারির পর, সেক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। যেই মায়েদের অন্য মায়েদের তুলনায় স্ট্রেস নেওয়ার ক্ষমতা অনেকটা কম, স্ট্রেস টলারেন্সটা অনেকটা পুয়ার, তাদের হওয়ার চান্সেস থাকে। যাদের ফ্যামিলি সাপোর্ট প্রপার হয় না, হাজবেন্ডের সাথে রিলেশনশিপে কোনো প্রবলেম থাকে, তাদের হওয়ার চান্সেস থাকে। যাদের অনেক রোল, মানে অনেক কাজ একসাথে করতে হয়, মানে বাচ্চা দেখতে হয়, হয়তো ওয়ার্কিং মাদার, আরো একটি বাচ্চা আছে, বা হয়তো সে নিউ মম, তার হয়তো রোলগুলো অতভাবে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার কেউ নেই বাড়িতে, ফ্যামিলি সাপোর্টটা পুয়ার, তাদের থাকে। যেই মায়েদের তার হাজবেন্ডের সাথে ম্যারাইটাল রিলেশনশিপে কনফ্লিক্ট রয়েছে, বা সেই বাবারা বা যে স্বামীরা, মানে বাচ্চাদের বাবারা মায়ের সাথে সেরকম কোঅপারেট করছেন না, হয়তো কাজে ব্যস্ত থাকছেন, সেই জায়গাতেও কিন্তু এই মায়েদের পোস্টপার্টাম হওয়ার চান্সেস থাকে। আরো রিস্ক ফ্যাক্টর থাকে,
এগুলি আলোচনা করলাম। বেশ কিছু সমস্যার জন্য একদম। তাহলে এটা হয়, হতে হয়। পারে। ম্যাম, পোস্টপার্টাম ব্লুজ এবং পোস্টপার্টাম ডিপ্রেশন এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? এই দুটোর মধ্যে পার্থক্য, প্রথমেই পোস্টপার্টাম ব্লুজ যেটা আমরা বলবো সেটা কিন্তু মোটামুটি 60 to 70% কেসেসে দেখতে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই এই সময় মায়েদের স্ট্রেস লেভেল বেড়ে যায়, কারণ একটা নতুন একটা রেসপন্সিবিলিটি আসে, নিউ একটা জার্নি, একটা নিউ স্টার্ট জার্নি হওয়া। একদম, এবং তারপরে কিছু রোলস চেঞ্জেস হয়, রেসপন্সিবিলিটি নিতে হয়, ঘুম কম হয়, বাচ্চাকে টেক কেয়ার করতে হয়। তো আমাদের কর্টিসল লেভেল যে ব্রেনের সেইটা অনেকটা হাই হয়ে যায়, সেখান থেকে স্ট্রেস বাড়ে। তাছাড়াও আমাদের যে রিপ্রোডাক্টিভ হরমোনস সেগুলোর কিছু চেঞ্জেস দেখতে পাওয়া যায়, সেখান থেকে স্ট্রেস বাড়ে। এবং এই জায়গাগুলো কিন্তু প্রত্যেক মায়ের ক্ষেত্রে খুব কমন, সে কারণে এইটাকে আমরা পোস্টপার্টাম ব্লুজ বলি, যেটা মোটামুটি হয়তো সেলফ লিমিটিং, মানে আমি নিজেকে নিজে লিমিট করতে পারছি, যেখানে আমি বুঝতে পারছি আমার মন খারাপ, কিন্তু আমি সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারছি, এটা আমার কন্ট্রোলে রয়েছে, এবং যেটা 15 দিনের বেশি স্থায়ী হচ্ছে না, 2 সপ্তাহের বেশি স্থায়ী হচ্ছে না, সেটা পোস্টপার্টাম ব্লুজ। কিন্তু যখন দেখছি 2 সপ্তাহ কেটে যাচ্ছে, বাচ্চাকে একদম টেক কেয়ার করতে ইচ্ছে করছে না, বাচ্চার উপর যত সব রাগ হচ্ছে, নিজের ওপর রাগ হচ্ছে, সুইসাইডাল টেন্ডেন্সিস হচ্ছে, মা বেঁচে থাকতে ইচ্ছে করছে না, ইরিটেবিলিটি হচ্ছে, নিজের টেক কেয়ার করছে না, মা হাঁপিয়ে উঠছে যেন মনে হচ্ছে, এবং এটা যদি চলতেই থাকে এবং কোনোভাবেই ডিস্ট্রাক্ট করতে পারছে না মা নিজেকে, তো সেটা কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন। পরবর্তী প্রশ্নটা করতে চাই, কোন স্টেজে গিয়ে এই পোস্টপার্টাম ডিপ্রেশন একটা মারাত্মক পরিণতি নিয়ে আসতে পারে, বা কখন মায়েরা বুঝবে যে একটা ট্রিটমেন্টের দরকার রয়েছে তাদের? মায়েরা যখন দেখবে যে 2 সপ্তাহের বেশি মন খারাপ স্থায়ী হচ্ছে, কাজ করতে ইচ্ছে করছে না, ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন যে কাজগুলো তিনি আগে করতেন বা যে কাজগুলো তার এখন করার কথা সেগুলো থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন, তখন বুঝতে হবে তার প্রফেশনাল হেল্পের প্রয়োজন। কিন্তু এখানে আরো একটা জায়গা আমরা বলবো, সেটাকে আমরা বলি পোস্টপার্টাম সাইকোসিস। এটি আরো ভয়ঙ্কর, যেখানে মা খুব ডিসঅর্গানাইজ থাকে, মানে কোনো কিছু গোছানো থাকছে না, প্রপার টাইমে কাজ করছে না, খাচ্ছে না। তাছাড়াও হ্যালুসিনেশন এবং ডেলিউশনের কিছু ইস্যুসও থাকে, যেরকম মা মনে করছে কেউ যেন তাকে বলছে তুমি মরে যাও, তোমার দ্বারা কিছু হলো না, সেই স্টিমিউলাসটা প্রেজেন্ট নেই, তাও সেটাকে ফিল করা, খুব এক্সট্রিম একটা এক্সপেরিয়েন্স করতে স্টার্ট করে সেটাকে শুনতে, মানে যারা শুনতে পাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে, যেখানে স্টিমিউলাস প্রেজেন্ট নেই। এবং ডেলিউশন হচ্ছে ফলস ফার্ম আনশেকেবল বিলিফ, মানে তাদের এরকম মনে হচ্ছে না সত্যি আমি আমার বাচ্চাকে কিচ্ছু টেক কেয়ার করতে পারছি না, আমি একদম ভালো মা নই, মানে এই যে এতটাই ফার্ম যে সেটা কোনোভাবেই সেটাকে টলানো যাচ্ছে না, বিলিফটা বিভৎস স্ট্রং হতে শুরু করে সময়ের সাথে সাথে, এবং সেটা কিন্তু একদম এক্সট্রিম, মানে সিভিয়ার লেভেলে, যেটাকে আমরা বলি পোস্টপার্টাম সাইকোসিস। তাহলে এক কথা আমরা বলতে পারি যে যখন 2 সপ্তাহের বেশি মন খারাপ স্থায়ী হতে থাকছে, কিচ্ছু ভালো লাগছে না, ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন, তখন মনে করবেন যে আপনার আর এটা নিজের কন্ট্রোলে নেই, এবার কিন্তু আপনাকে প্রফেশনাল হেল্পের আপনার প্রয়োজন, এবং সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দুজনের ইন্টারভেনশনই কিন্তু এখানে প্রয়োজন। এই সমস্যার ক্ষেত্রে বা এরকম একটা পরিস্থিতির ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার, স্পেশালি হাজবেন্ড, কতটা হেল্প করতে পারে একজন মাকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য? তো এই জায়গাতে প্রথমে আমরা বলি যে বাচ্চার বাবাকে কিন্তু সাপোর্টিভ হতে হবে। আমাদের সমাজে এখনো কিন্তু এরকম চলে যে বাচ্চার টেক কেয়ার মানে মা করবে, শুধুমাত্র মাই দেখবে, ভালো মন্দ মাই বুঝবে। একদম, সেটা কিন্তু একদমই নয়, এই কাজটা মায়ের নয়, একার মায়ের নয় আর কি, সেখানে বাবাকেও রোল এবং রেসপন্সিবিলিটিস গুলো ভাগ করে নিতে হবে, মায়ের কিছু বার্ডেন কমিয়ে দিতে হবে রোল, মাকে সেই সময় একটু রেস্টও দিতে হবে। সব সময় বাচ্চা কি করছে, বাচ্চা পটি করছে না, বাচ্চা খাচ্ছে না, বাচ্চা ঘুমোচ্ছে না, এই নিয়ে যদি মা খুব অরিড হতে থাকেন, তাহলে কিন্তু এরকম দেখতে পাওয়া যায় যে মানে আমাদের মায়েদের কিন্তু মন খারাপ বাড়তে থাকে, অ্যাংজাইটি বাড়তে থাকে, এবং সেখান থেকে কিন্তু বেস্ট মিল্ক যে আমাদের তৈরি হয় মা মহিলাদের, সেখানেও কিন্তু কিছু ঘাটতি দেখা যায়, কারণ এটা বেশ কিছু সাইকোলজিক্যাল কানেকশন কিন্তু এর ভেতরে থাকে। বাবাদের যেটা করতে হবে, বাচ্চার সাথে একটু আলাদা করে সময় কাটানো, মাকে একটু রেস্ট করতে দেওয়া, এবং মা সব সময় ভালো মা নাও হতে পারে, মা অনেক কিছুই নাও জানতে পারেন, তো সেইটা নিয়ে যেন ট্রোল না করা হয়, তাকে সেটা নিয়ে জাজ না করা হয় যে তুমি ভালো মা হতে পারছো না, তুমি এটা করতে পারছো না, তোমার এটা করা উচিত ছিল, এগুলো কিন্তু আমাদের পারিপার্শ্বিক মানুষজন বলে থাকেন, তো সেইগুলো যেন না করা হয়, তাকে যেন সাপোর্ট দেওয়া হয়, তিনিও এই জার্নিতে প্রথম। একদমই তাই। আর এখনকার দিনে বেশিরভাগ মায়েরাই ওয়ার্কিং, তারা হয়তো এই বিষয়টার ব্যাপারে আগে থেকে এক্সপিরিয়েন্স তাদের নাই জানতে পারেন, একদমই নতুন একটা জার্নি, সেক্ষেত্রে এটা হওয়ার চান্সেস অনেক বেশি। হাজবেন্ডের সাপোর্টটা পাওয়া মানে একটা বিশাল সাপোর্টের ক্ষেত্রে। আচ্ছা ম্যাম, এই সময়ে বাচ্চার সাথে মা কিভাবে বিহেভ করবে, কারণ মাই একমাত্র বাচ্চার সবচেয়ে
কাছাকাছি এই মুহূর্তে থাকেন বা একদম সদ্যজাত পিরিয়ডটাতে মাই সবচেয়ে আপন বা কাছের, সেই সময় মাই যদি এরকম একটা ফেজ থেকে যান যেখানে তিনি বুঝতে পারছেন না নিজের মুড সুইংস বা আরো বিভিন্ন মানসিক সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ওই সদ্যজাত শিশুটির সাথে কিভাবে বিহেভ করবে বা সেটা কিভাবে তার উপর এফেক্ট ফেলতে পারে? হ্যাঁ, এই সদ্যজাত বাচ্চাদের তো প্রথম মায়ের সাথে কানেকশনের জায়গায় হচ্ছে ফুড খাওয়ার, বেস্ট ফিডিং। যদি বাচ্চা বেস্ট ফিডিং করে তাহলে বাচ্চা যখন বেস্ট ফিড করছে তখন জানলে ওর চোখের সাথে আপনার চোখ আই কন্ট্যাক্ট প্রপারলি থাকে, ওর সাথে ফিজিক্যাল টাচ গুলো তৈরি করা। হ্যাঁ, এরকম না বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে আপনি মোবাইল স্ক্রল করছেন বা অন্য কাজ করছেন। বাচ্চা যদি বেস্ট ফিড নাই করতে পারে, হয়তো সে ফর্মুলা ফিডে রয়েছে, তাহলে কিন্তু সেই সময় আপনি নিজের হাতে বাচ্চাকে খাওয়ান, বাচ্চার সাথে কাডল করুন, বাচ্চার সাথে একটু আলাদা করে সময় কাটান। বাচ্চার সামনে যে রাগ দেখাচ্ছেন, ভাবছেন হয়তো কমাসের বাচ্চা হয়তো বুঝতে পারছে না, কিন্তু আপনি যে রাগ দেখাচ্ছেন, জিনিস ছুঁড়ে ফেলছেন, হাজবেন্ডের সাথে ঝগড়া করছেন বা দুঃখে কাঁদছেন, এই ফেশিয়াল এক্সপ্রেশনস গুলো কিন্তু বাচ্চারা বুঝতে শুরু করে খুব ছোটবেলা থেকেই। সে কারণে ওর সামনে আপনার দুঃখ, আপনার অ্যাংজাইটির জায়গাগুলো কিন্তু চেষ্টা করুন এক্সপ্রেস না করার। থাকতেই পারে অসুবিধা, সেই জন্য আপনি প্রফেশনাল, প্রথমেই আপনার হাজবেন্ড এবং ফ্যামিলি মেম্বার্স এবং প্রফেশনালসরা তো রয়েছেই সেই জন্য। এবং আমি বলবো বাচ্চাদের সাথে যখন একজন ওয়ার্কিং মাদার থাকছেন, চেষ্টা করুন আপনি আপনার নিজের কাজে ফিরে যাওয়ার। মানে একটা তো ছুটি আমাদের থাকেই, সেই ছুটিটা অতিক্রম হওয়ার পরেই বা তার আগে থেকেই যদি ধরুন আপনি বাড়িতে বসে কিছু কাজ করলেন, নিজের একটু আলাদা করে সময় বের করলেন, এটা করা একটা পজিটিভ ভাইবস নিজের মধ্যে ভাইবস এবং চেঞ্জটা দরকার। এই যে বাচ্চা খাচ্ছে না, এবং এখান থেকে কি হয়, বাচ্চাদের কিন্তু কিছু বিহেভিয়ারাল প্রবলেম দেখা যায়। বাচ্চারা খুব ওভার ইনভলভ হয়ে পড়ে মায়ের সাথে, বাচ্চা মাকে ছাড়া খাচ্ছে না, যখন মা কাজে যাচ্ছে তখন দেখা যায় কমাস বাদ থেকে আর বাচ্চা কারোর কাছে থাকতে চাইছে না, বাচ্চা জেদি হয়ে যাচ্ছে, বাচ্চা খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে, কামড়াচ্ছে। এই জায়গাগুলো কিন্তু অনেক রকমের বিহেভিয়ারাল প্রবলেম বাচ্চাদের দেখতে পাওয়া যায় যদি মায়ের কোনো মানসিক সমস্যা এই জায়গায় থেকে যায়। যতটা পজিটিভিটি পাস করা সম্ভব ততটাই ফিউচারের জন্য ভালো আর কি। ম্যাম, আপনিও একজন ওয়ার্কিং ওমেন এবং সদ্য আপনিও মা হয়েছেন, আপনার এই ফেজটা কেমন ছিল বা আপনার যদি এক্সপিরিয়েন্স একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। আমি কবছর আগেই মা হয়েছি, কিন্তু এখানে এর জন্য আমার পরিবার আমাকে অনেকটা সাপোর্ট করেছে, আমার হাজবেন্ড তো অবশ্যই সাপোর্ট করেছেন। এবং আমি কিন্তু উইদিন 2 months আমি কিন্তু আমার চেম্বার শুরু করে দিয়েছিলাম, প্রাইভেট প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছিলাম, এবং আমার পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু এটা আমি করতে পারতাম না। এবং সেটার পরে আমি অনেকটা বেটার ছিলাম, এবং একদম 2 মাসের আগে কিন্তু কথা বলছি, আমি বাচ্চার সাথে যতটা বেশি সময় কাটানোর জন্য চেষ্টা করতাম। অবশ্যই আমার রুটিনের চেঞ্জ হয়েছিল, আমি বেরোতে পারছিলাম না, আমি একা কোথাও যেতে পারছিলাম না। প্রথমে একটা টানাপোড়েন প্রত্যেক মেয়েরই চলে, কিন্তু সেখানে আমি দেখেছিলাম যে আমি যদি ওইগুলো হারিয়ে ফেলেছি, হয় অবশ্যই আমি ঘুরতে যাওয়া হারিয়ে ফেলেছি, রেস্টুরেন্টে খেতে যাওয়া হারিয়ে ফেলেছি, আমার নিজের একটা আলাদা সময় নেই, কিন্তু তার পরিবর্তে আমি একটা প্রাণকে পৃথিবীতে এনেছি যে শুধু আমাকে ভরসা করে পৃথিবীতে এসছে, যার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। এইটার থেকে ভালো ইমোশন, এটার থেকে ভালো কিছু আর হতে পারে না। এবং কাজ সেরে যখন বাড়ি ঢুকি, তখন যখন বাচ্চা ছুটে আমার কোলে আসে, তখন মনে হয় যে আমি অনেক একটা ভালো কিছু করেছি, তার ফল আমি এটা পাচ্ছি। তো সেই পজিটিভ জায়গাটার উপরে নজর দেওয়া, সেই পজিটিভিটিটাকে নিয়ে চলা, আমি সব মাদেরই তাই বলবো। ম্যাম, আপনার এত বছরের ওয়ার্কিং জীবনে আপনি অনেক ধরনের পেশেন্টের সাথে ডিল করেন, অনেক মানুষের মনের কথা বোঝেন, তাদের সাজেশন দেন। আপনি নিশ্চয়ই এরকমও কিছু মায়েদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন যারা পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি যদি একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, একদমই। আমার কাছে রিসেন্টলি একটি কেস এসছে যে ভদ্রমহিলা ডেলিভারির পরেই, তার আগে থেকেই বেশ কিছু সাইকিয়াট্রিক ইলনেস ছিল, কিন্তু তারা সেটা বুঝে উঠতে পারেনি, এবং আফটার দ্য ডেলিভারি তার প্রবলেমগুলো আরো অ্যারাইজ করতে শুরু করে। সে খুব রেগে যেতে শুরু করে, অ্যাডজাস্টমেন্ট করতে পারছিল না হাজবেন্ডের সাথে, বাচ্চাকে প্রপারলি ফিড করাচ্ছিলেন না, এর প্রবলেম হওয়া হচ্ছিল। এবং তখন তারা একজন সাইকিয়াট্রিস্টের কাছে তাকে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পর তিনি আমার কাছে রেফার করেন। উনি মা আমার কাছে আসেন, এবং দেখা যায় প্রথমে তিনি এতটাই রেগে যাচ্ছেন যে বাচ্চাকে খাওয়াচ্ছেন না, বলছেন যে ও এসছে বলি আমার সব কাজে বাধা হচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না, আমার বিরক্ত লাগছে, আমার ভালো লাগছে না, আমার ঘর গোছাতে ভালো লাগছে না, আমার চুল আঁচড়াতে ভালো লাগছে না, আমার হাজবেন্ডের সাথে কথা বলতে ভালো লাগছে না, কাউকে সহ্য হচ্ছে না। এটাই কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনের একটি সিমটম হয়, এবং কোনো কিছুতে ইন্টারেস্ট পাচ্ছি না। এবং এই জায়গা করতে করতে এমন একটা সময় আসে যে তিনি আমাকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করেন, বলেন যে আমার মনে হচ্ছিল আমার বাচ্চা যখন ঘুমোচ্ছিল বিছানায়, আমার মনে হচ্ছিল ওকে গলা টিপে মেরে দিই, কারণ ওর জন্য আমার সমস্ত অসুবিধাটা ওর থেকে শুরু হয়েছে। এটা কিন্তু একটা ইলনেস, তার
বাড়ির লোক তাকে মারধর করছিল এবং সেই অবস্থায় সে সুইসাইড করতে চায়, আর সেটা সাকসেসফুল হয়নি। সে তারপরে সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং তারপর আমার কাছে আসে। মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্টে সেকশন 21 কিন্তু বলা আছে যে যেই মায়েদের এরকম মানসিক সমস্যা রয়েছে তারা কিন্তু তাদের বাচ্চাদের থেকে কিছুদিনের জন্য পৃথক থাকতে পারে, সেটা যদি 3 বছরের কম হয় বাচ্চার বয়স। কিন্তু পৃথক থাকলেও বাচ্চাকে যাতে রেগুলারলি মাকে ভিজিট করানো হয় বা মার সাথে ওভার ফোন একটা যোগাযোগ করানো হয়, এটা কিন্তু অ্যাক্টেই রয়েছে। তো সেই অনুযায়ী মাকে আলাদা রাখা হলো এবং এই বাচ্চাটির কথা বলছি তাকে আমরা তার একটি আত্মীয়র বাড়িতে রাখা হলো এবং ভিডিও কলে তাদের কানেক্ট করানো হলো এবং বাবাকে শেখানো হলো কিভাবে বাবা সাপোর্ট করতে পারেন মাকে এবং পরিবারের অন্যান্য মানুষজন কিভাবে তার বার্ডেন কমাতে পারেন, তার রোল গুলো নিতে পারেন। এইভাবে কিন্তু থেরাপি দিয়ে মাকে ভালো রাখা হয়েছে এবং লাস্ট সেশনে কিন্তু বাচ্চাটি মায়ের কাছে ফিরে গেছে এবং এখন ভালো আছে তারা। ম্যাম, সম্প্রতি আমরা একটা ঘটনা শুনি যে পোস্টপার্টাম ডিপ্রেশন এতটাই এক্সট্রিম লেভেলে যায় যে মাটি নিজের জীবন দিয়ে দিতে বাধ্য হন, একটা এক্সট্রিম পর্যায়ে। এটা খুবই কমন আজকালকার দিনে, দেখতেও পাচ্ছি আমরা। তাই জন্য ম্যাম, আপকামিং যারা মা হতে চলেছেন, যাদের জার্নি সবে স্টার্ট হয়েছে বা খুব শীঘ্রই তারা হয়তো মাতৃত্বের এই জার্নিতে প্রবেশ করবে, তাদের জন্য কিছু মেসেজ যদি আপনি দেন। প্রথমেই বলবো, আপনি নিজে বেস্ট মম কখনো হতে পারবেন না, বেস্ট বলে কিছু নেই। নিজের আপনি যেটুকু এবিলিটি সেটা দিয়ে চেষ্টা করুন বাচ্চাকে টেক কেয়ার করার। কারোর সাথে কম্পিট করবেন না, নিজের কারোর সাথে কম্পেয়ার করবেন না এবং হাজবেন্ড বা পার্টনার তাদেরকে এই যে প্রক্রিয়া তার ভেতরে ইনভলভ করুন। পরিবারের মানুষের একটা বড় সাপোর্ট কিন্তু খুব দরকার। পরিবারের মানুষজন মাকে কিছু সময় ছুটি দিন, কিছু সময় ওকে একটু একা থাকতে দিন, হালকা রাখুন এবং বাচ্চা জন্ম দেওয়ার পর মা যেন তার আগের জীবনটা ভুলে না যায়। কিছুদিনের জন্য হয়তো একটু ভুলতে হতে পারে, কিন্তু মা যদি ওগুলো ছেড়ে থাকে তাহলে কিন্তু মায়ের রাগ হবে বাচ্চার উপর। ওভারঅল একটা পজিটিভিটি, একদম সেইটা কিন্তু দরকার খুব। আশা করি ভিডিওটা সকলের জন্যই খুব হেল্পফুল হলো। আপনারা নিজেদের প্রশ্নের উত্তরগুলো হয়তো পেয়েছেন। আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যাদের জন্য ভিডিওটা খুবই প্রয়োজনীয় বলে মনে হচ্ছে তাদেরকে নিশ্চয়ই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।